আচ্ছা, আজকে পার্টনারশিপ হবে। কি না, তুমি একটা ব্যবসায় অনেক সময় তো একজন মালিক থাকে সেরকম নয়। একটা বড় ব্যবসা যদি হয়, বা একটা বড় শিল্প কলকারখানা যদি হয়, যে কোনো হতে পারে, সেক্ষেত্রে একাধিক কি থাকতে পারে, মালিক থাকতে পারে, ওনার থাকতে পারে, একাধিক অংশীদার থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিভাবে তারা লভ্যাংশটা ভাগ করবে, তাদের যে প্রফিট হবে বা কোনো যদি খরচও হয়, কিভাবে তারা সেই খরচটা বহন করবে। ঠিক আছে, সেটা তো একটা ক্যালকুলেশন থাকবে, কিরকম সেটাই তোমাদেরকে জানতে হবে অংশীদারি কারবারের মাধ্যমে। আচ্ছা, এখানে তিনটে জিনিস ফ্যাক্টর হয়, একটা লাভ, একটা হচ্ছে কত সময়, আর হচ্ছে একটা মূলধন, ক্যাপিটাল। ঠিক আছে, একটা হচ্ছে লভ্যাংশ প্রফিট, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে লভ্যাংশ, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে মূলধন মানে ক্যাপিটাল। এই তিনটে জিনিস নিয়ে এখানে কাজ হবে, মেনলি এই তিনটে জিনিস নিয়ে এখানে কাজ হবে। এখন বলো তো, আচ্ছা ঠিক আছে, একটা শেয়ার বিজনেস হচ্ছে বা পার্টনারশিপ বিজনেস হচ্ছে, বছরের শেষে যে লাভ হবে, বছরের শেষে যে লাভ হবে, ধরো বছরের শেষে তিনজনের একটা ব্যবসায় 3,000 টাকা করে লাভ হয়েছে, 3,000 টাকা লাভ হয়েছে। ধরো একটা ব্যবসায় 3,000 টাকা লাভ হয়েছে, তিনজন ওনার আছেন, তিনজন অংশীদার আছেন, তাহলে কে কত টাকা পাবেন? রেসপন্স করো, কে কত টাকা পাবেন? মূলধনের উপর নির্ভর করছে। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে কে কতটা ইনভেস্ট করছে তার উপর। যদি সমান সমান ইনভেস্ট হয়, তার মানে তাদের শেয়ারটা সমান। তাদের যদি ইনভেস্টমেন্ট সমান সমান হয়, ব্যবসায়ী লগ্নি যদি তারা সমান সমান করে থাকেন, তিনজনের যদি শেয়ার 1/3 করে হয়, তখন তারা লাভটা 1/3 পাবে। কিন্তু তিনজনের লগ্নি, ইনভেস্টমেন্ট বা মূলধন যদি আলাদা আলাদা হয়, তাহলে তিনজনের লভ্যাংশটা আলাদা আলাদা ভাবে ভাগ হবে। এটা যেটা সাধারণ ব্যাপার। তাহলে তুমি কতটা লাভ পাবে, তুমি মালিক, একাধিক মালিক রয়েছে একটা ব্যবসায়, তুমি কতটা লাভ পাবে সেটা ডিপেন্ড করছে কার উপর? তুমি কতটা লগ্নি করছো, তুমি কতটা ইনভেস্ট করছো, তুমি কতটা ক্যাপিটাল দিচ্ছ তার উপর। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এদের এই লভ্যাংশ, সময়, মূলধনের মধ্যে একটু সম্পর্কটা আমরা দেখে নিই। লভ্যাংশ, প্রফিট, প্রফিটটা, আচ্ছা যদি তুমি সময় বেশি বেশি সময়ের জন্য ইনভেস্ট করো, তোমার টাকাটা যদি বেশি, একজন ধরো বছরে, এগুলোকে বছরে সবসময় ভাববে, বছরে সবসময় ভাববে, তোমার লগ্নিটার হিসাব হবে, তোমার ইনভেস্টমেন্টের হিসাব হবে সবসময় বছরে। বছর মানে সেটা 12 মাস ভাবতে পারো বা 1 বছর, সে যাই হোক, মোট কথা 12 মাসের গল্প। এখানে এখানে গল্পটা 12 মাসের, তোমার লগ্নিটা হিসাব হবে 12 মাসের নিরিখে। তুমি কত লগ্নি করেছো সেটা হিসাব হবে 12 মাসের নিরিখে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে লভ্যাংশ আর সময়, লভ্যাংশ এবং সময় এদের মধ্যে সম্পর্কটা কি? তুমি লভ্যাংশ তত বেশি পাবে তুমি যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে। তাহলে সময়ের সঙ্গে লভ্যাংশের সম্পর্কটা কেমন? রেসপন্স করো। সমানুপাতিক। সরল সম্পর্ক বা সমানুপাতিক। সময় যত বেশি জন্য তুমি ইনভেস্ট করবে, তুমি লভ্যাংশ ততই বেশি পাবে, প্রফিট তত বেশি পাবে। আচ্ছা, আমার কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? মাঝে মাঝে কেটে মাঝে যাচ্ছে। মাঝে কেটে যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা দেখো, লভ্যাংশ এবং মূলধন, ঠিক আছে, লভ্যাংশ এবং মূলধন এদের মধ্যে সম্পর্কটা কেমন? আচ্ছা, তুমি যদি তোমার ক্যাপিটালটা খুব বেশি বেশি থাকে, তাহলে লভ্যাংশ তুমি বেশি পাবে, ক্যাপিটাল যদি কম থাকে তাহলে লভ্যাংশ কম পাবে। এটাও এদের মধ্যে কি সরল সম্পর্ক। লভ্যাংশের সঙ্গে মূলধনেরও সরল সম্পর্ক, ক্যাপিটালেরও সরল সম্পর্ক, মানে বাড়লে বাড়বে, কমলে কমবে। প্রফিট তুমি বেশি পাবে যদি তুমি বেশি সময়ের জন্য টাকাটাকে ইনভেস্ট করো, প্রফিট তুমি বেশি পাবে যদি তুমি, তোমার ক্যাপিটালটা বেশি হয়। ঠিক আছে, কি বললাম, টাইম যত বেশি, তুমি যত বেশি টাইমের জন্য ইনভেস্ট করছো, তত তোমার লভ্যাংশ বেশি হবে। যত তুমি ক্যাপিটাল বেশি ইনভেস্ট করছো, তত তোমার লভ্যাংশ বেশি হবে। এটা স্বাভাবিক একটা কথা। ঠিক আছে, সাধারণ একটা কথা, এর মধ্যে কোনো জটিলতা কিছু নেই। ধরো এ আর বি, এ আর বি, এ একটা টাকা
4 মাসের জন্য ইনভেস্ট করেছে, বি একটা টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। এ একটা টাকা 4 মাসের জন্য ইনভেস্ট করেছে, বি করেছে 12 মাসের জন্য, বা তুমি ধরে নাও 8 মাসের জন্য, বি করেছে 8 মাসের জন্য ইনভেস্ট। এ একটা টাকা 4 মাসের জন্য ইনভেস্ট করেছে, বি একটা টাকা 8 মাসের, ধরো 1000 টাকা। এ করেছে 1000 টাকা ইনভেস্ট, এও করেছে 1000 টাকা ইনভেস্ট। ভালো করে দেখো, দুজনেই 1000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে দুজনের কি ভ্যালুটা এক? দুটো টাকার কি ভ্যালু এক? তুমি বলবে হ্যাঁ, এরও ক্যাপিটাল 1000, এরও এক ক্যাপিটাল 1000। দুজনের যদি স্যার ক্যাপিটাল সমান, তাহলে লভ্যাংশ সমান পাবে। তাই কি দুজনের ক্যাপিটাল সমান বলে কি লভ্যাংশ সমান পাবে? একটু হ্যাঁ নাই উত্তর দাও তো। না স্যার, কারণ কি, টাকার ভ্যালুটা দেখতে হবে। 1000 টাকা 4 মাস আর 1000 টাকা 8 মাস এক ভ্যালু নয়। 1000 টাকা 4 মাস মানে তার ভ্যালুটা কত টাকার সমান? 4000 টাকা। হ্যাঁ, প্রত্যেক মাসে যদি তুমি হিসাব করো 4000 টাকার সমান ভ্যালুটা। যদি 1000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট হয়, সেটার ভ্যালু কত সমান? 8000 টাকা। হ্যাঁ, 8000 এর সমান। তো তাহলে দেখো, তোমার যে টাকা, তোমার ক্যাপিটালটা আর তোমার সময়টা, এই দুটো গুণ করে মোটামুটি তুমি একটা তার ভ্যালু নির্ণয় করতে পারছো। তাহলে দেখো, এ 4000 ইনভেস্ট করেছে, 8000 ইনভেস্ট করেছে, তাহলে ইনভেস্টমেন্টের অনুপাতটা কেমন বলতো? ইনভেস্টমেন্টের অনুপাতটা কত বলতো? 1:2। হ্যাঁ, দেখো 1:2 তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। কিন্তু দুজনেই সমান সমান টাকা দিয়েছিল। সমান সমান টাকা দিলে কি হবে? একজনের টাকা বেশি দিন খেটেছে, আর একজনের টাকা কম দিন খেটেছে। কতটা বেশি কতটা কম? ওই হাফ হাফ। একজন 4 মাস, একজন 8 মাস। একজনের তাহলে যে 4 মাস 1000 টাকা খেটেছে তার 4000 টাকা ভ্যালু, যার 8 মাস 1000 টাকা খেটেছে তার ভ্যালু অনেক দ্বিগুণ ভ্যালু, কারণ সময়টা দ্বিগুণ হয়ে যাচ্ছে। সময়টা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই দ্বিগুণ ভ্যালু, সেই জন্য 8000 টাকা। অতএব 1:2 এদের হচ্ছে কিসের অনুপাত? এদের হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে কি 1:2। তাহলে যেমন তারা কি করবে, লগ্নি করবে, যেমন তারা লগ্নি করবে, তাদের ইনভেস্টমেন্টে যেমন হবে, তাদের লভ্যাংশটাও কিন্তু সেরকম হবে। তাহলে লভ্যাংশটা কি শুধুমাত্র ক্যাপিটালের উপর নির্ভর করে? হ্যাঁ বা নয় উত্তর দাও। তাহলে লভ্যাংশটা কি শুধুমাত্র ক্যাপিটালের উপর নির্ভর করে? সময়ের উপর। হ্যাঁ, কতটা টাকা দিচ্ছে এবং কত সময়ের জন্য দিচ্ছে, দুটোই ফ্যাক্টর। কতটা টাকা দিচ্ছে এবং কত সময়ের জন্য দিচ্ছে, দুটোই কিন্তু ফ্যাক্টর। এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে। যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয়, তবে লভ্যাংশ হিসেবে কে কত টাকা পাবে? করো। এক ব্যবস্থাতে 1 নম্বর অঙ্ক, এ ও বি যথাক্রমে, আচ্ছা 1 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই, করতে পারবে কারণ খুব ইজি, অনেকে করতে পারবে কারণ খুব ইজি। কারণ এ আর বি 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, এ ও বি যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, এ করে, দেখো এ করে 20, বি করে 30। আচ্ছা, এই 20,000 টাকাটা তো 12 মাসের জন্যই কেটেছে, হ্যাঁ কি না? একটু শুনে না, এর 20,000 টাকাটা তো 12 মাসের জন্য কেটেছে, আর বি এরও 30,000 টাকাটা 12 মাসের জন্য কেটেছে। তাহলে এখানে সময়টা কি ফ্যাক্টর হচ্ছে? যেহেতু দুজনেই সমান সময় কেটেছে, সময় নিয়ে কোনো কথা বলা নাই, মানে কি দুজনের টাকা নিশ্চয়ই 1 বছর ধরেই কেটেছে। এটা শুনে নাও ভালো করে, এক ব্যবস্থাতে এ ও বি যথাক্রমে, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? একটু মাইক্রোফোন গুলো অফ করে দাও তো, একটু আওয়াজ আসছে বেশি বেশি। হ্যাঁ, এক ব্যবস্থাতে এ বি যথাক্রমে 20,000 টাকা 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে। তাহলে এর যে 20,000 টাকা আর বি এর যে 30,000 টাকা, দুজনেরই সময় নিয়ে কোনো কথা বলা নেই, তার মানে দুজনেরই প্রথম থেকে শেষ পর্যন্ত টাকা খেটেছে। তাহলে দুজনেরই 12 মাস করে খেটেছে, অর্থাৎ দুজনেরই 12 মাস যখন খেটেছে, সমান সময় খেটেছে, তাহলে সময়টা এখানে ফ্যাক্টর হবে না। তুমি যদি দুটোর সঙ্গে 12 গুণ করো, 12 মাস গুণ করো, তাহলে আলটিমেট 12 কেটে যাবে। তাহলে এর 20,000 টাকা আর বি এর 30,000 টাকা, তাহলে আচ্ছা আমি যদি লিখতাম, ভালো করে শুনে নাও, এর 20,000 টাকা 12 মাস, বি এর 30,000 টাকা 12 মাসটা তোমাদের লিখতে হবে না, 12 মাস। এটা কি ভুল লেখা হয়? দেখো তো। না স্যার।
সবাই একটু রেসপন্স করো। এর 20,000 টাকাটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত 12 মাস কেটেছে, বি এরও 30,000 টাকাটা প্রথম থেকে শেষ পর্যন্ত 12 মাস কেটেছে। তাহলে দুটোর সঙ্গে আমি যদি 12 গুণ করি, কোনো অসুবিধা আছে কি সেক্ষেত্রে? তো না হ্যাঁ না স্যার। উত্তর দাও। না স্যার। তাহলে এই 12 তো আলটিমেট কেটেই যাবে, দুটো যেহেতু সমান সময় কেটেছে, সে 12 কেন, দুইজনে যদি 6 মাস করেও হয়, ঠিক আছে, সেক্ষেত্রে দুটো সময় যদি সমান হয়, সেইগুলো আলটিমেট অনুপাত করতে গিয়ে কোনো ফ্যাক্টর হবে না, তাই এখানে 12টা লিখে কোনো লাভ নেই। ঠিক আছে, যেহেতু দুজনেরই সমান সময় কেটেছে, তাই এখানে 12 মাস গুণ করে কোনো লাভ নেই, আলটিমেট সেটা নালিফাই হয়ে যাবে। সেটা অনুপাত যখন করব তার মানে খুব একটা প্রভাব পড়বে না, খুব একটা নয়, প্রভাব পড়বে না। অতএব এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাতটা কেমন, লগ্নির অনুপাতটা কেমন, রেসপন্স করো। 2:3. হ্যাঁ বলো বলো। 2:3. 2:3। তাহলে যে টাকায় 10,000 টাকা লাভ হচ্ছে, তো এই অনুপাতে ভাগ হবে 2:3 অনুপাতে, তাহলে এ পাবে 2 ভাগ, বি পাবে 3 ভাগ, মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ পাবে এ, মোট 3 আর 2 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ পাবে এ। অতএব কত, 4,000 টাকা। আর 5 ভাগের মধ্যে 3 ভাগ পাবে বি, অতএব 6,000 টাকা। দেখো আরো কিছু অসুবিধা, যেমন ইনভেস্টমেন্ট যেমন লগ্নি সেরকম তার লাভ, শুধু ক্যাপিটাল বা মূলধনের উপর লাভ নির্ভর করে না, শুধু সময়ের উপর লাভ নির্ভর করে না, ঠিক আছে, দুটোর ওপরই, ক্যাপিটাল এবং টাইম দুটো মিলিয়ে তোমার নির্ভর করে তুমি কতটা ইনভেস্ট করলে। তোমার যে টাকার ভ্যালু সেটা ডিপেন্ড করবে সময় এবং ক্যাপিটাল দুটোর উপর, টাইম ক্যাপিটাল দুটোরই উপর। টাইম বাড়লে তোমার কি বাড়বে, তোমার প্রফিট বাড়বে। তুমি তোমার টাকা যদি বেশি খাটে তুমি প্রফিট বেশি ভাগ পাবে, তোমার টাকা যদি বেশি টাকা হয় তাহলে প্রফিট তুমি বেশি পাবে। তো যাই হোক, তাহলে এখান থেকে একটাই তোমার কনক্লুশন, খুব সহজ অঙ্ক, মাইক্রোফোন গুলো অফ করে দাও। তোমার টাকার ভ্যালু যেমন তুমি ভাগ পাবে সেরকম, তোমার ইনভেস্টমেন্ট যেমন তুমি ভাগ পাবে সেরকম, তোমার ইনভেস্টমেন্ট যেমন তুমি ভাগ পাবে ঠিক সেই রকম। অঙ্কটা পুরো লেখা না, এখানে একটা ভগ্নাংশ ঢুকবে। হ্যাঁ দেখে নেবে, আমি 1-1-3 একটা লিখেছি। সন্দীপ হাত নামিয়ে দাও। আচ্ছা, 10,000 টাকা 15,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এখানে সময়টা ফ্যাক্টর নয়, সময় নিয়ে কোনো কথা বলেনি, নিশ্চয়ই দুজনা শুরু থেকে শেষ পর্যন্ত টাকা থেকেছে, ঠিক আছে। অতএব এর 10,000 টাকা আর বি এর 15,000 টাকা নিয়ে ভাবলেই হবে, ক্যাপিটালটা নিয়ে ভাবলেই হবে, এখানে টাইমটা ফ্যাক্টর নয়। কেন ফ্যাক্টর নয়, কারণ দুজনের টাইম সমান, প্রথম থেকে শেষ পর্যন্ত দুজনের বিনিয়োগটা করেছে। আচ্ছা, তাহলে অনুপাতটা কেমন, 5-2-10, 5-3-15। এ আর বি কি অনুপাতে ইনভেস্ট করেছে, 2:3। দেখো কারো কোনো অসুবিধা হলো বলো, যেমন বিনিয়োগ সেরকম ভাগ পাবে, যেমন বিনিয়োগ সেরকম ভাগ পাবে বলেছে। ঠিক হয়, ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 এ নেবে, তাহলে এ প্রথমেই লাভের 1/3 পেয়ে যাবে, তাহলে 6,000-এর 1/3 মানে কত, 2,000 টাকা। এ 6,000-এর 1/3 2,000 টাকা পেয়ে যাবে। বাকি যেমন এই ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ হবে, বাকি যেমন ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ হবে, যেমন 6,000 টাকার 5 ভাগের 2 ভাগ এ পাবে, আর বি পাবে 6,000 টাকার 5 ভাগের 3 ভাগ। এর এই টাকাটার সঙ্গে কি যোগ হবে, 6,000 টাকা 3 ভাগের 1 ভাগ, 1/3 তত্ত্বাবধানের জন্য। তাহলে এ কত পেল, 2,400 প্লাস কিছু ভুল করলাম, এই পেয়েছে তো, স্যার এটা 6,000 টাকা নেই, 6,000 নয়, তখন তো স্যার 4,000 থাকবে। আচ্ছা বাকি টাকা, দুঃখিত। হ্যাঁ ঠিক বলেছো, 4,000 টাকা, 2,000 টাকা চলে গেছে, ঠিক আছে, ওর 2,000 টাকা চলে গেছে, প্রথমে আমি লিখেছিলাম 2,000 টাকা, তারপরে আবার মুছে দিলাম কেন, যাই হোক ঠিক আছে। দেখো এ 2,000 টাকা প্রথমেই কি তত্ত্বাবধানের জন্য পেয়ে গেছে, 6,000-এর 1/3, 6,000-এর 1/3 হচ্ছে 2,000 টাকা, এ প্রথমেই তত্ত্বাবধানের জন্য পেয়ে গেছে, তাহলে বাকি পড়ে রইলো কত,
বাকি পড়ে রইলো কত, 4,000 টাকা। সেই 4,000 টাকা পরে ওই তোমার ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ হবে, 4,000 টাকা তোমার ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। এ তাহলে পেয়ে গেল 2,000 প্লাস 1,600 3,600, আর বি পেয়ে গেল তোমার বাকি যে 4,000 পড়ে রয়েছে, কারণ 1/3 মানে 2,000 এ তো অলরেডি আগে পেয়ে গেছে, সেটা তো আর ভাগের বিষয় নেই, বাকিটা ভাগ হচ্ছে। তাহলে বাকি পড়ে রইলো 3/5, অতএব 2,400 টাকা। দেখে নাও, কারো কোনো কনফিউশন থাকলে বলো, সহজ অঙ্ক, কনফিউশন একটু নেই। 6,000 টাকা প্রথমে 3/1 ভাগ এ পেয়ে গেছে, এর ঝুলিতে চলে গেছে এই 2,000 টাকাটা, তাহলে লাভের 2,000 টাকা চলে গেল এর কাছে, সে বাবুর সাথে তত্ত্বাবধান করছে বলে, সেটা আগে থেকেই ঠিক হয়ে আছে। তাহলে বাকি যে পড়ে থাকছে 4,000 টাকাটা, সেটা যেমন ভাবে ইনভেস্ট করেছে তাদের সেই অনুপাতে ভাগ হবে, বাকি 4,000 টাকাটা এই ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ হবে। বাকি 4,000 টাকা আমরা ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ করে দিয়েছি, তাহলে এর জুটলো 3,600, বি এর 2,400। কারোর কোনো কনফিউশন থাকলে বলো, কারোর কোনো কনফিউশন থাকলে বলো। কিছু কনফিউশন? নেক্সট, এ ও বি একটা যৌথ ব্যবসাতে মোট মূলধনের যথাক্রমে, দাঁড়া আমি লিখে দিচ্ছি, এটা 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে, বাকি অংশ সি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এ ও বি একটা যৌথ ব্যবসাতে মোট মূলধনের যথাক্রমে 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে, বাকি অংশ সি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? আমি করি। এ ও বি একটা যৌথ ব্যবসাতে মোট মূলধনের যথাক্রমে 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে। আচ্ছা বলো তো, সি কত বিনিয়োগ করে? এ তো 1/3, 5/12। বি তো 1/4, তাহলে সি বিনিয়োগ করবে কত? এটা থেকে 1 থেকে 1/3 আর 1/4 বাদ দিয়ে দাও, 1 থেকে এই দুটোকে বাদ দিয়ে দাও, এ আর বি বাদ দিয়ে দাও, টোটাল বিনিয়োগ হচ্ছে 1 অংশ। টোটাল মানে আমরা ভগ্নাংশে সেটা 1 ধরি, পার্সেন্টেজে 100 ধরি। তোমরা জানো সমগ্র জিনিস মানে ভগ্নাংশে 1 ধরি, পার্সেন্টেজে 100% ধরি, এটা ভগ্নাংশের গল্প। তো টোটালটাকে যদি 1 ধরি, সেখান থেকে যদি এ বি বাদ দিই, তাহলে বি পড়ে সি পড়ে থাকবে। এখান থেকে সি এই যদি বিয়োগ করে দাও, 5/12 অংশ উত্তর হবে। মানে সি 5/12 অংশ বিনিয়োগ করে, সি বিনিয়োগ করে 5/12। তাহলে ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হয়। 14,400 এ পাবে, এর বিনিয়োগ কত? 1/3 অংশ, তাহলে লাভও পাবে বিনিয়োগের মতো, কারণ এখানে সময়টা ফ্যাক্টর নয়, সময় সবার সমান নিশ্চয়ই, সময় ফ্যাক্টর হলে সময়টাকেও আমরা গুণ করে ইয়েটাকে দেখতে হতো, ইনভেস্টমেন্টটাকে চেক করতে হতো, কিন্তু সময় এখানে ফ্যাক্টর নয়। যাই হোক, 14,400 1/3 মানে 4,800, এ পাবে 4,800, বি পাবে কত? খুবই ইজি, 14,400 ইন্টু 1/4 যা বলা আছে 3,600, সি পাবে কত? 14,400 ইন্টু 5/12 মানে 6,000। এই হচ্ছে তিনজনের ভাগ। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার এটাকে টোটাল লসাগু করে রেশিও কি স্যার ইয়ে করা যেত না স্যার, বার করে বলো। লসাগু করে রেশিও? হ্যাঁ, রেসিও করে সে বোকার মতো হয়ে যেত, তোমার সরাসরি তো ভগ্নাংশ বানানোই আছে, তুমি আর তাকে ভগ্নাংশ করে কি করবে? যদি বলে এ আর বি এর, দেখো এ আর বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 2:3, তাহলে এখান থেকে তো তুমি দেখো আলটিমেট তো ভগ্নাংশ বানাচ্ছ, যে এ পাবে 2/5, বি পাবে 3/5, তাই তো করছো আলটিমেট। হ্যাঁ স্যার। তাহলে সেই ভগ্নাংশ তো রেডিমেড এখানে দেওয়া আছে, এ 1/3, বি 1/4, এদের ইনভেস্টমেন্টের ভগ্নাংশটা তো দেওয়াই আছে, তাহলে তোমার আর ঘুরিয়ে ঘুর পথে হাঁটার কি দরকার আছে? কি বললাম বুঝতে পেরেছো? এ তো 1/3, বি 1/4, সি 5/12 পেয়েই গেলে তোমার, তাহলে আর অনুপাত করে তুমি করবেটা কি? অনুপাত করে আবার সে ভগ্নাংশেই তুমি আসছো ঘুরে ফিরে, বা অনুপাত দিয়ে ক্যালকুলেশন করছো, ভগ্নাংশে না এলেও অনুপাত দিয়ে ক্যালকুলেশনটা করছো, ওটা ঘুর পথে চলে যাওয়া হবে। এটা তুমি 1/3 আর 1/4 রেডিমেড দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমাকে আর ঘুর পথে কিছু জটিল করে ক্যালকুলেশন করার, লসাগু করার দরকার নেই, করলে হবে, কোনো ভুল হবে না, ঠিক আছে? তুমি যেটা করেছো 1/3 অনুপাত 1/4 অনুপাত 5/12, সেটা তোমার অঙ্কটার সময়টা বাড়বে, আর কিছুই না। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। এটা নিয়ে কারো কোনো অসুবিধা? যে যেমন ইনভেস্ট মূলধনের অনুপাত যার যেমন হবে, সে সেরকম টাকা পাবে, লাভ সেরকম পাবে,
এখানে তো কার কেমন মূলধনের মানে অনুপাত বলে দিয়েছে, এ বি বলে দিয়েছে, সিটা তুমি 1 থেকে বিয়োগ করে বার করে নিলে ব্যাস। নেক্সট। টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করো। প্লাস 5 লাখ তাদের স্যার টাকা মূলধন নিয়ে সেই ব্যবসাকে যোগ দেয় 32 শেষে আস্তে আস্তে বুঝতে পারেনি, ঠিক আছে করো। কেউ একজন মাইক্রোফোন অন করা আছে, অফ করে দাও। রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে স্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে স্যাম কত পাবেন? করো। আচ্ছা, পরে যারা এলে তাদের মধ্যে কেউ কনস্টেবলে পাস করেছো? যারা পাস করেছো আমাকে একটা মেসেজ করে রাখবে, ঠিক আছে? মানে মেনের জন্য তোমাদের দুটো কিছু সেট, মানে এমনি প্র্যাকটিস আছে থাকতে পারো, মেনের জন্য আমি তোমাদেরকে মানে একদিন বলতে হবে যে কি করবে না করবে, বা কিছুদিন প্র্যাকটিস করানোর চিন্তা ভাবনা করছি, এখন সিওরিটি দিচ্ছি না মেনের জন্য। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, ক্লাসের পরে মেসেজ করবো? জাস্ট আমাকে ইনফর্ম করে দেবে, মানে আমি যেন জেনে থাকি কে কে পড়েছো। ঠিক আছে স্যার। যে কোনো পরীক্ষা দেওয়ার পরেই আমাকে একটু জানিয়ে দেবে যদি পাস করো, মানে এটা জানাই। তোমরা নতুন ব্যাচ হলো বলে হয়তো জানো না, পুরনো ছেলেরা সবাই জানা। ওইদিন ফোন আমাদেরও তো চাপ করেছিল। থাকে, আমি একটু বিজি ছিলাম, ঠিক আছে, আমার সুইচ অফ ছিল। হ্যাঁ স্যার, কোন দিন ফোন করেছিল। সেই দিন আমি খুবই বিজি ছিলাম, একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম সেদিন। তো যাই হোক, আমি জন্য ওই নিয়ে কোনো কথাও বলতে পারিনি, গ্রুপে পোস্টও করতে পারিনি যে রেজাল্ট বেরিয়েছে সেদিন আর তার পরের দিন। হ্যাঁ, পার্থ, রানা, সুব্রত, সন্দীপ, স্বর্ণদীপ, চিরঞ্জিত, কার্তিক, বিশ্বজিৎ, অর্পণ, ব্রততী সব ঠিক আছে। বনানী ঠিক আছে। স্যার আমারটা গেছে। রবিনা ঠিক আছে, শ্যামাশ্রী না, ইন্দ্রনীল ঠিক আছে, মহুয়া না। দেখো আমি করি। রাম একটা 40,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে স্যাম 80,000 টাকা। আচ্ছা, তাহলে রাম এবং স্যামের আমি ইনভেস্টমেন্টটা দেখি, লগ্নিটা। রাম এবং স্যাম, রাম 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং 6 মাস পরে স্যাম যোগ করেছেন। তাহলে বলতো রাম 12 মাস, রামের টাকা 12 মাস খেটেছে, হ্যাঁ কি না? রামের টাকা 12 মাস হ্যাঁ, খেটেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে স্যার মাসের কথা আনলেন কেন? এতক্ষণ তো মাসের কথা আনতে হচ্ছিল না, কারণ এতক্ষণ সময়টা কোনো ফ্যাক্টর ছিল না, দুজনের টাকায় সমান সময়কে ধরে খাটছিল। এতক্ষণ ধরে দেখছিলে যে ইনভেস্টমেন্টটা বার করতে গিয়ে সময়টা আমাকে বিবেচনা করতে হচ্ছিল না। কারণটা কি? কারণ দুজনেরই সময় এক ছিল, তাই ক্যাপিটালের অনুপাত মানেই ইনভেস্টমেন্টের অনুপাত হয়ে যাচ্ছিল, লগ্নির অনুপাত হয়ে যাচ্ছিল। যেটাই মূলধনের অনুপাত সেটাই হচ্ছে তোমার লগ্নির অনুপাত হয়ে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা তোমার ক্যাপিটাল সেটাই তোমার ইনভেস্টমেন্ট নয়, কারণ সময়টাও এখানে ফ্যাক্টর আছে। তাহলে রাম 40,000 টাকা সারা বছর খাটলো, তাই 12 মাস লিখলাম। স্যামের 80,000 টাকা সারা বছর খাটেনি, বলো তো কতদিন খেটেছে? রেসপন্স করো। 6 মাস 6 মাস কেটেছে, 6 মাস পরে আসা মানে 6 মাস খাটে, ব্যাস গল্প শেষ। 40,000 2 80,000, 6 2 12 কেটে গেল আর কি। আলটিমেট সব কেটে গিয়ে কি হলো? 1:1, তাই তো? দেখো দুজনের ইনভেস্টমেন্টের যে রেশিও সেটা হচ্ছে সমান সমান, কিন্তু দুজনের সমান টাকা দিয়েছিল কি? দুজনের ক্যাপিটালটা কি সমান ছিল? হ্যাঁ না, উত্তর দাও। দুজনের ক্যাপিটাল সমান ছিল না, কিন্তু টাকার ভ্যালুটা সমান হয়ে গেল কেন? কারণ হচ্ছে একজনের টাকা আরেকজন দ্বিগুণ দিয়েছিল। একজনের টাকা একজন স্যাম দিয়েছিল দ্বিগুণ টাকা। রাম যদি 40 দেয়, স্যাম 80 দিয়েছিল, কিন্তু দিলে কি হবে? স্যামের যে আবার অর্ধেক সময় কেটেছে, সেই জন্য ভ্যালুটা এক জায়গায় চলে এসছে। দেখো রামের টাকা
যে সময় ধরে কেটেছিল স্যামের টাকা তার অর্ধেক সময় কেটেছিল, দ্বিগুণ টাকা দিলে কি হবে, খেটেছে তো অর্ধেক সময়, সেই জন্য আলটিমেট ব্যাপারটা সমান সমান হয়ে গেছে। দেখে না, এর 40,000 টাকা করে 12 বছর, এই 12 মাস, এর 80,000 টাকা করে 6 মাস, দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল, ইনভেস্টমেন্টের অনুপাতটা লগ্নির অনুপাতটা কিন্তু সমান সমান হয়ে গেছে। তাহলে যেটা লাভ সেটাও সমান সমান ভাগ হবে, যেটা লাভ সেটাও সমান সমান ভাগ হবে। তাহলে 10,000 টাকা যদি সমান সমান ভাগ হয় কত করে পাবে গো? 5,000 করে। দুজনাই 5,000 পাবে, কিন্তু দুজনার তো চাইনি, একজনের চেয়েছে। বা তুমি এরকম করতে পারো, কিন্তু এরকম করার ক্যালকুলেশন করে দেখানোর কোনো দরকার নেই। 10,000 টাকা 1:1, 1:1 মানে হাফ হাফ, 2 ভাগে 1 ভাগ। আর কোনো কনফিউশন থাকলে বল। কারো কোনো কনফিউশন থাকলে বল। কনফিউশন আছে? না স্যার। না নেক্সট। দাঁড়াও, অঙ্কটা পুরো লেখা নাই, ভগ্নাংশগুলো লেখা নাই, লিখে দিই। তুলে নিল, হ্যাঁ মানে নিয়েছিল। না আমি করছি, দেখো। আচ্ছা, এ বি মূলধনের বিনিয়োগ, আচ্ছা এ কত ইনভেস্ট করলো একটু দেখো তো। আমরা যদি ইউনিটে হিসাব করি, আমি একটু তোমাদের বোঝার মতো করে করছি। এ মূলধন বি এর মূলধনের 4 গুণ। আচ্ছা প্রথমে অনুপাতটা লিখে নি, এর মূলধন বি এর মূলধনের 4 গুণ, অতএব এদের ইনভেস্টমেন্টের রেশিও 4:1, মানে ক্যাপিটাল রেশিও। এদের ক্যাপিটাল রেশিও কত? ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্টমেন্টটা তখন হবে যখন সময়টা এর মধ্যে চলে আসবে, লগ্নিটা, ঠিক আছে, সময়টা যখন চলে আসবে। তো যাই হোক, এদের এখানে মূলধন বা ক্যাপিটালের রেশিও হচ্ছে 4:1। এই নিয়ে কারো আপত্তি আছে? প্রথম লাইনটা যা লেখা আছে সেটা লিখলাম, মানে এ যদি 4 ইউনিট টাকা দিয়েছে, বি 1 ইউনিট টাকা দিয়েছে, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এর যে ক্যাপিটাল, সেটাই তো ক্যাপিটালের অনুপাতে তো যে টাকাটা ভাগ হবে সেটা নয়, এর সঙ্গে টাইমটাও ফ্যাক্টর, মানে এর ভ্যালুটা, আলটিমেট ভ্যালুটা ফ্যাক্টর, কত টাকা কত সময়ের জন্য খাটলো, দিয়ে কি ভ্যালু বেরোলো সেটা তোমাকে দেখতে হবে। শুধু টাকা কত দিয়েছে তার উপর তো লভ্যাংশ হয় না, ঠিক আছে, তার ভ্যালুটা নিয়ে লভ্যাংশ হয়, লগ্নিটা নিয়ে। তো যাই হোক, 4 মাস পর এ মূলধনে হাফ অংশ তুলে নিয়েছে। আচ্ছা তাহলে প্রথম 4 মাস এ কত টাকা খেটেছে? প্রথম 4 মাস এর কত ইউনিট টাকা খেটেছে? 4 ইউনিট করে। 4 ইউনিট। এর যে 4 ইউনিট টাকা সেটা প্রথম 4 মাস খেটেছে কি না? এর যে 4 ইউনিট টাকা সেটা প্রথম 4 মাস খেটেছে কিনা? আচ্ছা পরের 8 মাস, পরের 8 মাস এর কত টাকা খেটেছে বলো তো, কে বলতে পারো? 2 ইউনিট। হাফ, কারণ হাফ তুলে নিয়েছে মানে হাফ পড়েছিল, 2 ইউনিট টাকা খেটেছে। তাহলে 4 আর 8 12 মাসের হিসাব এর আমরা পেয়ে গেলাম, এর 12 মাসের হিসাব আমরা পেয়ে গেলাম। প্রথম 4 মাস এই 4 ইউনিট করেই টাকা খেটেছে, পরের 8 মাস কিন্তু 2 ইউনিট করে টাকা খেটেছে। তাহলে এর মোট খাটলো টাকাটা, এই টাকাটার যে ভ্যালু হলো সেটা হচ্ছে 16 আর প্লাস 16 32 ইউনিট। এর টাকাটার মূল্য হচ্ছে 32 ইউনিট। 4 ইউনিট ক্যাপিটাল ছিল, কিন্তু কিভাবে খাটলো? 4 ইউনিটটা 4 মাস, তারপরে 8 মাস 2 ইউনিট করে। এটা নিয়ে কার আপত্তি আছে বলো? এর আমরা ইনভেস্টমেন্টটা, লগ্নিটা কত সেটা পেয়ে গেলাম। আচ্ছা তুমি যদি 40,000 টাকা ব্যবসায় দাও, তোমার কি লগ্নিটা 40,000 টাকার ভ্যালুটা 40,000 টাকাই হবে, তার কোনো মানে আছে? কত সময়ের জন্য খাটছে তার উপর নির্ভর করবে তোমার ইনভেস্টমেন্টটা কি কি জায়গায় দাঁড়াচ্ছে। একটু হ্যাঁ উত্তর দেবে। আচ্ছা বি, বলো তো বি এর ইনভেস্টমেন্টটা তাহলে কেমন? বি টাকা দিয়েছিল 1 ইউনিট, বি টাকা দিয়েছে বছরের শুরুতে 1 ইউনিট, কিন্তু 4 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো, মানে প্রথম 4 মাস এই 1 ইউনিট টাকাই খেটেছে, হ্যাঁ কি না? হ্যাঁ না উত্তর দাও। প্রথম 4 মাস 1 ইউনিট টাকা খেটেছে, তার মানে পরের 8 মাসের হিসাবটা দেখি। পরের 8 মাস কি হয়েছে বলো তো, কত ইউনিট টাকা খেটেছে? রেসপন্স করো তো। 3 গুণ মানে 3 ইউনিট। না, না স্যার 4 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো, মূলধন হচ্ছে 1 ইউনিট, তার 3 গুণ টাকা মানে 3 ইউনিট যোগ করলো, মানে এখন দাঁড়ালো কত টাকাটা?
চার 4 ইউনিট। ইউনিট। 1 ইউনিট তার 3 গুণ, মানে 3 ইউনিট যোগ করলো, আরো যোগ করলো বলেছে। 3 গুণ টাকা খেটেছে যদি বলতো, যোগ কথাটা যদি না বলতো, 3 গুণ টাকা অ্যাড করেছে বলেছে, অ্যাড কথাটা যদি না থাকতো তাহলে 3 ইউনিট হতো। কিন্তু 1 ইউনিট ছিল, তার 3 গুণ, মানে 3 ইউনিট যোগ করেছে, মানে এখন হয়েছে 4 ইউনিট। তাহলে হ্যাঁ বলো। স্যার আরো এবং আরো 4 মাস পর আরো বলেছে। 4 মাস পরে আচ্ছা, আরো 4 মাস, আমি এটা দেখিনি, ঠিকই বলেছো। হ্যাঁ স্যার, এবং এটা আরো 4 মাস আগেরটা পরে, মানে তো 8 8 মাসের মাস ঘটনা। হবে। আরোটা আমার চোখে পড়েনি, ঠিক বলেছো একদম। আরো 4 মাস পর, আরো 4 মাস পর, এই আরোটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে দেখবে সিম্পল ইন্টারেস্টে একটা অঙ্ক করিয়েছিলাম, ফার্দার। ওই ফার্দার কথাটার জন্য অঙ্কটার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে যখন যোগ কথাটা গুরুত্বপূর্ণ, আরো কথাটাও গুরুত্বপূর্ণ। আরো কথা যেটা আমার চোখে পড়েনি। আরো 4 মাস, 4 মাস থেকে আরো 4 মাস, মানে 8 মাস পরের ঘটনা সেটা। তাহলে এই 1 ইউনিট টাকাটা 8 মাস কেটেছে, এরপরে যে 3 ইউনিট যোগ হলো, মানে 4 ইউনিট টাকা হয়ে গেল, সেটা মাত্র 4 মাস কেটেছে। কারোর কোনো কনফিউশন? কারোর কোনো কনফিউশন? আচ্ছা, না। তাহলে 8 ইউনিট প্লাস 16 ইউনিট, 24 ইউনিট ইনভেস্টমেন্ট। তাহলে এ এর ইনভেস্টমেন্ট 32 ইউনিট, বি এর ইনভেস্টমেন্ট 24 ইউনিট। তাহলে এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিওটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, 32 আর 24। ইউনিটটা তুমি না লিখলেও কিছু এসে যাবে না, কিন্তু তোমাদের যাতে ভুল ধারণা না জন্মে যায় সেই জন্য আমি ইউনিটটা লিখেছি। স্যার এটা 3 গুণ টাকা, তো তাহলে 4U কি করে হলো? তুমি শোনো নাই তাহলে। 4 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো। তার মূলধনটা কত ছিল বলতো? 1 ইউনিট। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তাহলে এ বি এর আমরা কি পেয়ে গেলাম? লগ্নির অনুপাত পেয়ে গেলাম। এরপরে 7,000 টাকা ভাগ করো, 4:3, মানে 4,000 আর 3,000। এটা সহজ কথা। মোট 7 ইউনিট সমান 7,000। তুমি যদি ইউনিট দিয়ে করো তাও হবে। মোট 7 ইউনিট সমান 7,000, 4 ইউনিট সমান 4,000, 3 ইউনিট সমান 3,000। ভগ্নাংশ করলেও কোনো অসুবিধা নেই। 4:3, একজন হলো 4,000 আর একজন হলো 7,000, 3,000। তাহলে কে কত লাভ পেলো? একজন 4,000, একজন 3,000। আর কোনো কনফিউশন থাকলে বল। আর কোনো কনফিউশন? না স্যার। 6। আচ্ছা দেখো, এ বি সি 3 জন অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5:6:4, তাদের নিয়োজিত সময়ের অনুপাত। তাহলে লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? আচ্ছা, লভ্যাংশ কিসের কিসের উপর ডিপেন্ড করে আমি ক্লাসের শুরুতেই আজকে জানিয়ে দিয়েছিলাম। বলতো লভ্যাংশ কিসের কিসের সঙ্গে সমানুপাতিক? সময় আর মূলধন। লভ্যাংশ সময় আর লভ্যাংশ কি মূলধনের সঙ্গে সমানুপাতিক। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? লভ্যাংশটা অনুপাত, লভ্যাংশটা সমান, এই সমানুপাতিক কি? সময় ইনটু, এই হচ্ছে রিলেশন। এটাকে যদি তুমি এক করো, এই রিলেশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। লভ্যাংশ কার সঙ্গে সমানুপাতিক? সময় এবং মূলধনের গুণফলের সঙ্গে সমানুপাতিক। লভ্যাংশ কার সঙ্গে সমানুপাতিক? সময় এবং মূলধনের গুণফলের সঙ্গে সমানুপাতিক। এই হচ্ছে অঙ্ক। এটা বুঝিয়েছি আমি শুরুতে, তাই এই নিয়ে বেশি কথা বলছি না আমি, ঠিক আছে? কেন হবে, কি জন্য হবে সেটা আমি বলেছি। এটা একদম প্রথম দিকে আবারও বলা আছে। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, দিয়ে অঙ্কতে চলে গেলাম। আচ্ছা, অঙ্ক মোছার কিছু নাই, থাক। তাহলে লভ্যাংশ, এ এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ। আচ্ছা, লভ্যাংশের অনুপাত মানে ইনভেস্টমেন্টের অনুপাত, হ্যাঁ কি না? লভ্যাংশের অনুপাত মানেই লগ্নির অনুপাত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। লগ্নির অনুপাতেই লভ্যাংশ পাওয়া যায়। লভ্যাংশের অনুপাত মানেই লগ্নির অনুপাত। আর লগ্নির অনুপাত, এটাই লগ্নির অনুপাত, এটাই লভ্যাংশের অনুপাত, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এ নিয়োজিত মূলধনের অনুপাত হচ্ছে 5 ইউনিট। এ হচ্ছে 5 ইউনিট মূলধন দিচ্ছে, কত সময়ের জন্য? রেসপন্স করো, কত সময়ের জন্য? 2 ইউনিট। 5 ইউনিট মূলধন, 2 ইউনিট সময়ের জন্য। আচ্ছা, বি এর মূলধন হচ্ছে 6 ইউনিট, সময় হচ্ছে 5 ইউনিট। কারণ মূলধনের সঙ্গে সময়টা গুণ করলে তবেই তো আমরা কি পাবো? লগ্নির অনুপাতটা পাবো, লগ্নির ভ্যালুটা পাবো। লগ্নির ভ্যালু পেতে গেলে আমাকে মূলধন এবং সময় দুটোকেই কনসিডার, বিবেচনা করতে হবে। সি 4 × 6, ব্যাস
2 দিয়ে কাটো, 2 1 2 কেটে গেল, 2 3 6, 2 দিয়ে 4, অতএব 5:15:12। 5:15:12। কোনো অসুবিধা? দেখো তো কারো কোনো কনফিউশন? এর ক্যাপিটাল এর টাইম গুণ করলে তার লগ্নি পেয়ে গেলে, বি এর ক্যাপিটাল বি এর টাইম গুণ করলে লগ্নি পেয়ে গেলে, সি এর ক্যাপিটাল সি এর টাইম গুণ করলে লগ্নি পেয়ে গেলে। কোনো কনফিউশন কারোর? না স্যার। না স্যার। 7। আরে তাড়াতাড়ি ছেড়ে দাও, পার্টনারশিপ ছোট চ্যাপ্টার। কনসেপ্টটা আমি মেইন কনসেপ্টটা দিয়ে দিয়েছি। এই যে কনসেপ্টটা দিয়ে এলাম এখনই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সব থেকে বেশি যদি কোনো জটিল পড়ে তাহলে এই যে রিলেশনটার উপর অঙ্ক করবে, আর কিছু না। 10টা অঙ্ক করিয়ে এই চ্যাপ্টার শেষ করে দেবো, পরের দিন সিম্পলিফিকেশন করাবো। এটা হয়ে যাক লাস্ট দুটো অঙ্ক। স্যার আগের অঙ্কটা একবার বের করুন না। হয়ে গেছে। মনিকা, ইন্দ্রাণী, ব্রততী, পঁচিশ থেকে, আচ্ছা ঠিক আছে। সুমা ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, চন্দ্রা ঠিক আছে, রবিনা ঠিক আছে, শ্যামাশ্রী কি করলে? কার্তিক ঠিক আছে, রাহুল ঠিক আছে, সন্দীপ ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে, রানা ঠিক আছে, প্রীতম ঠিক আছে, বনানী ঠিক আছে, বা সুচিত্রা ঠিক আছে, দেবাঙ্কি ঠিক আছে, দেবাঙ্কি ঠিক আমার উত্তরটা যায়নি। টিয়া ঠিক আছে। কি নাম? রানী। কে? রানী উত্তরটা রানী যায়নি। এসছে, রানী এসছে। মিনাজ ঠিক আছে, টিয়া ঠিক আছে। দেখো কোন ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত এত, তাদের নিজেদের সময়ের অনুপাত হলে লভ্যাংশ কি অনুপাতে বন্টিত হবে। একই কনসেপ্ট, একই জিনিস, শুধুমাত্র প্র্যাকটিস করলে মাত্র। এবিসি এ হচ্ছে 2 ইউনিট টাকা, সময় 3 ইউনিট, তবেই তো লগ্নি হবে। টাকার সঙ্গে সময়টাও বিবেচনা করতে হবে, এবং গুণের সম্পর্ক কেন সেটাও বলেছে। 3 এবং 4 বি এর, সি এর হচ্ছে 5 এবং 5, অতএব কি হলো 6, 12, 25। এই অনুপাতে তারা কি করেছে? লগ্নি করেছে। এই অনুপাতে তারা লগ্নি করেছে। এবার লভ্যাংশটা এই অনুপাতেই বন্টিত হবে। লগ্নির যেটা অনুপাত সেই অনুপাতেই লভ্যাংশ বন্টিত হয়, যেটাই লগ্নির অনুপাত সেই অনুপাতেই লভ্যাংশ বন্টিত হয়। কারোর কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা? নেক্সট। এটা সহজ, করো। থ্রি ইজ টু ওয়ান, ঠিক আছে। রান্না কেটে ছোট করে দাও। প্রীতম ঠিক আছে, 3:1। অরুণাংশ ঠিক আছে,
দেবাঙ্কি ঠিক আছে, সুব্রত ঠিক আছে, সোমা ঠিক আছে, বিশ্বজিৎ ঠিক আছে। সৌভিক ঠিক আছে, ইন্দ্রাণী ঠিক আছে। পঙ্কজ ঠিক আছে, মনিকা ঠিক আছে, অর্পণ ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে। ঠিক আছে, আমি করছি। দেখো, অমর 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন এবং 3 মাস পর প্রকাশ 30,000 টাকা। তাহলে অমরের 45,000 টাকা, এটা এখানে সময়টা ফ্যাক্টর, হ্যাঁ কি না? এখানে সময়টা ফ্যাক্টর 6 মাস পর। হ্যাঁ স্যার। সময়টা হ্যাঁ, তাহলে অমরের হ্যাঁ, স্যার। টাকা 12 মাস করলো। আমরা 12 মাসটা এখানে লিখতাম না যদি দুজনের টাকাই সমান সমান সময় খাটতো। দুজনের টাকায় যদি 12 মাস ধরে খাটতো তখন আর 12 মাসটা আমাদেরকে আনার প্রয়োজন হতো না, কারণ 12 কেটে যেত। আলটিমেট শুধু ক্যাপিটালটাই আমার ইনভেস্টমেন্ট হয়ে যেত, লগ্নি হয়ে যেত। ক্যাপিটালের অনুপাতটাই লগ্নির অনুপাত হয়ে যেত যদি সময়টা সমান হতো, কিন্তু সময়টা সমান নয়। আমার 45,000 টাকা 12 মাস, আর প্রকাশ 6 মাস পরে এসছে 30,000 টাকা নিয়ে। তাহলে প্রকাশের টাকাটা কতদিন কেটেছে? রেসপন্স করো, 6 মাস পরে এলে খাটলো কদিন? 6 মাস। কতদিন? আচ্ছা, যদি 4 মাস 6 পরে মাস। আসতো তাহলে খাটতো কতদিন? 8 মাস। 8 মাস। তাহলে কতদিন খাটলো এটা তোমার কাছে ফ্যাক্টর, কবে এলো মানে সেটা ফ্যাক্টর নয়। 7 মাস পরে এলো, তার মানে 7 মাস পরে এলো মানে খাটলো কতদিন? 5 মাস। ঠিক আছে, যাই হোক, তাহলে খাটলো হচ্ছে 6 মাস পরে এলে মানে 6 মাস খাটলো, ব্যাস অঙ্ক শেষ। এটা হচ্ছে 15,000, 3 45,000, 15,000, 2 30,000, 6 2 12 কেটে গেল, অর্থাৎ 3:1। তুমি তোমার মতো করে কাটতে পারো, তাতে কিছু এসে যায় না। অতএব হ্যাঁ বলো। বলছি এগুলো সময়টা বছরের হিসাবে বসালেও তো হবে, মানে 1:2 যদি এদিকে অবশ্যই, তাতে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। তুমি একটাকে 1 বছর, একটাকে হাফ বছর, একটাকে 1 বছর, একটাকে সময়ই তো। তুমি 6 মাসকে যদি হাফ বছর লেখো তাতে কেন ভুল হবে? অঙ্ক অঙ্ক অবশ্যই ঠিক হবে, ঠিক হবে তো উচিত। ভুল কেন হবে? ভুল তো হবে না, লিখতেই পারো। 6 মাস লেখা আর হাফ বছর লেখার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু একটা কথাই মাথায় লাগবে, এখানে হাফ বছর লিখলে আর এখানে 12 মাস লিখলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দুই জায়গায় বছর লিখলে বছর লিখবে, দুই জায়গায় মাস লিখলে মাস লিখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যখনই বছর লিখতে যাবে তখনই অনেক সময় ফ্র্যাকশন আসবে। ধরো 7 মাস বললো, তোমাকে তখন 7-এর 12 বছর লিখতে হবে, ঠিক আছে? তখন অঙ্কের জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? ওই জন্য সহজ সরল সংখ্যা লেখা দিয়ে আগাও। আর যদি তুমি মনে করো আমি বছরে লিখবো, অঙ্কের উপর কোনো প্রভাব পড়বে না, অঙ্ক অবশ্যই এক উত্তর হবে। 9।
কই উত্তর? ফ্র্যাকশনাল আসবে? কথা না। স্যার 9:30 আসছে, ওটা একটু ও গন্ডগোল। ফ্র্যাকশন আসবে। ঠিক আছে, 36 করে নাও, 36 করে নাও। 81 আর 36 করে নেবো। বিটা 36 করে নাও, 30,000 টাকাটা 36,000 টাকা করে নাও। বি এ 30,000 টাকাটা 36,000 টাকা করে নাও। পার্থ, সুব্রত, দেবাঙ্কি, মনিকা, টিয়া সব ঠিক আছে। ইন্দ্রনীল ঠিক আছে। ব্রততী একটু ভুল হয়ে গেল। রানা ঠিক আছে। বিশ্বজিৎ ঠিক আছে। অরিনাংশু ঠিক আছে। রুবিনা ঠিক আছে। প্রীতম ঠিক আছে। অর্পণ ঠিক আছে। মৌ ঠিক আছে। আমারটা যায়নি। বনানী ঠিক আছে। একটা এসছে হয়তো। আচ্ছা আমি বলি করি। এবিসি কত টাকা? এ 27,000 টাকা, বি 81, আর সি 72,000 টাকা। সময়টা কেন ফ্যাক্টর না, কারণ সমান সময়ের জন্য সবাই ইনভেস্ট করেছে। 81 আর 72,000 টাকা। 9 3 27, 9 9 81, 9 8 72, এই অনুপাতে টাকা তারা ভাগ পাবে। তাদের ইনভেস্টমেন্টের লগ্নির অনুপাতটা এটা। লগ্নির অনুপাত যা হবে টাকা ভাগের অনুপাত তাই হবে। লগ্নির অনুপাত যা হবে লভ্যাংশ ভাগের অনুপাত তাই হবে। অতএব এখানে বি কত ইউনিট পেয়েছে? রেসপন্স করো। 9 ইউনিট। বি এর লগ্নি 9 ইউনিট, তার মানে বি এর ভাগও 9 ইউনিট। বি এর লগ্নি 9 ইউনিট মানে বি এর ভাগও 9 ইউনিট। অতএব 9 ইউনিট সমান 36,000। তাহলে 1 ইউনিট সমান 4,000। আর টোটাল কত ইউনিট? 20 ইউনিট। 20 ইউনিট মানে কত হাজার? টোটাল হচ্ছে 3 জনের মিলে লভ্যাংশ কত ইউনিট? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট সমান 4,000 ইন্টু 20, 80,000। আর অসুবিধা আছে বলো? টোটাল টাকাটা চেয়েছিল। মোট লাভ কত? মোট লাভ কত? কোনো একজনের লাভ দেওয়া আছে দিয়ে সেখান থেকে মোটে যেত। এতক্ষণ মোট দেওয়া থাকছিল, কোনো একটা জায়গায় যাচ্ছিলে, হয় এ নাহলে বি নাহলে সি। এখানে তোমার কোনো একটা জনের লাভ দেওয়া আছে, মোটে যেতে বলেছে। তাহলে বি এর লাভ 9 ইউনিট। 9 ইউনিট সমান 3600 টাকা। এরপর তোমার দরকার টোটালটা হচ্ছে 20 ইউনিট। 20 ইউনিট সমান কত? 80,000 টাকা। কোনো অসুবিধা? না স্যার। নেক্সট। অসুবিধা হলে জিজ্ঞেস করো। রানা ঠিক আছে, ভালো। দেবাঙ্কি না। সৌভিক ঠিক আছে। পার্থ ঠিক আছে। পীযুষ না। অরুণাংশু আর একটু ভাবো, এক ধাপ আগিয়ে এসে আটকে গেছে।
পঙ্কজ ঠিক আছে। সুব্রত ঠিক আছে। বিশ্বজিৎ এক ধাপ আগে আটকে গেছো। দেখো আমি করছি, বলো তো এ আর বি এদের লগ্নির অনুপাতটা আমরা বার করবো। এ কত হাজার টাকা? 10,000 টাকা। আচ্ছা এ 10,000 টাকা কত মাসের জন্য খাচ্ছে? রেসপন্স করো। 12 মাস। 12 মাসে খাচ্ছে। আচ্ছা বি এর 40,000 টাকা কত মাস খাটেছে বলেনি, বলেছে ব্যবসায়ী যোগ দিয়েছে কিছু মাস পরে। আমি ধরে নিলাম এর টাকাটা এক্স মাস খেটেছে। কত মাস কেটেছে বি এর টাকাটা? 1 মাস। এক্স মাসের জন্য লগ্নি করেছেন। এক্স মাসের জন্য লগ্নি করেছেন। বি এক্স মাসের জন্য লগ্নি করেছেন। দাও তো। তাহলে এক্স মাস, বি এক্স মাসের জন্য লগ্নি করেছেন টাকাটা। তাহলে এ 12 মাসের জন্য লগ্নি করেছেন। বি লগ্নি মানে কি স্যার? লগ্নি মানে তোমার টাকাটার যা ভ্যালু, এতক্ষণ ধরে যা বলছিলাম, তুমি 4,000 টাকা যদি 12 মাস ধরে ইনভেস্ট করো, তোমার তার ভ্যালু হচ্ছে 48,000 টাকা। সেটাই তোমার লগ্নি ব্যবসাতে, ইনভেস্টমেন্ট। ও ঠিক আছে। ব্যবসাতে যেহেতু তুমি অর্থ ঢালছো সেটাই তোমার লগ্নি। তুমি ব্যবসার পিছনে যে অর্থ ঢালছো সেটাই তোমার লগ্নি। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে বিয়ে 40,000 টাকাটা ক মাস কাজ করেছে? বিয়ে 40,000 টাকাটা ক মাস কাজ করেছে? রেসপন্স করো। এই সমান, এটা সমান বলেছে, অনুপাত করার দরকার নেই। এ আর বি এর অনুপাতটা সমান, এই লগ্নির অনুপাতটা সমান। সমান চিহ্ন দাও, অনুপাত চিহ্ন দিও না। ঠিক আছে, এ যা লগ্নি বি এর লগ্নি সেম। ঠিক আছে, বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ পায়, মানেই তো দুজনের লগ্নি সমান। এই লাইনটা থেকে তুমি এই কনক্লুশনটা আনতে পারো না, বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লভ্যাংশ পায়। তাহলে দুজনের নিশ্চয়ই লগ্নি সমান, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এর যা লগ্নি বি এর তাই লগ্নি। এখন এর যে 10,000 টাকা হচ্ছে ক্যাপিটাল, সেটা 12 মাসের জন্য কেটেছে। তাহলে তার লগ্নিটা কত? 1,20,000 টাকা। আর বি এর যে 40,000 টাকাটা, সেটা কত মাসের জন্য কেটেছে আমরা জানি না, এক্স মাস ধরে নিয়েছি। তাহলে এক্স মাস খাটলে তার লগ্নিটা হচ্ছে 40,000 ইন্টু এক্স। এটা নিয়ে কার আপত্তি আছে বলো? এর লগ্নি ইজ ইকুয়াল টু বি এর লগ্নি। যেহেতু দুজন সমান লাভ পেয়েছে, তাহলে নিশ্চয়ই দুজনের ইনভেস্টমেন্ট বা লগ্নি সমান, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ তাহলে এবারে লগ্নিটা হিসাব করি। এর 10,000 টাকাটা পুরো সারা বছর কেটেছে, তাহলে 10,000 টাকা ইন্টু 12 মাস, এটাই তার লগ্নি। আর বি এর লগ্নিটা 40,000 টাকা করে ক মাস কেটেছে জানি না, এক্স মাস কেটেছে। এক্স মাস জন্য লগ্নি করেছেন। তাহলে 10 4 40,000 4 3 12। তাহলে বি এর টাকাটা এক্স মাস কেটেছে, মানে কত মাস কেটেছে বলো তো? বি এর টাকাটা, বি এর টাকাটা কত মাস কেটেছে? 9 মাস 3 মাস কত মাস কেটেছে? বি এক্স এর জন্য, এক্স মাসের জন্য, এক্স এর জন্য নয়, এক্স মাসের জন্য। বি এক্স মাসের জন্য, এক্স মাসের জন্য, এক্স মাস মানে ওরকম ভেবো না জানা, হ্যাঁ, ওয়াই মাস তুমি লিখতে পারো। এক্স মাস যদি কনফিউশন হয় ওয়াই মাস লিখতে পারো। বি ওয়াই মাসের জন্য লগ্নি করেছেন, তাহলে ওয়াই সমান 3, মানে বি এর টাকাটা 3 মাস খেটেছে, 3 মাসের জন্য লগ্নি হয়েছিল। বি এর টাকাটা 3 মাস খেটেছিল বা 3 মাসের জন্য লগ্নি হয়েছিল। তাহলে 3 মাসের জন্য যদি খেটে থাকে, তাহলে কত মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল? 9 মাস পর। 9 মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল। কত মাস খেটেছে সেটা কিন্তু চাইনি, ঘুরিয়ে চেয়েছে কত মাস পরে ব্যবসায় এসেছে। তাহলে 3 মাসটা তো সে তার টাকাটা খেটেছে, বি এর টাকাটা। তাহলে বি এসেছে কত মাস পর? তাহলে বি ব্যবসায় যোগ দিয়েছে 9 মাস পর। 12 মাইনাস 3 যোগ দিয়েছিল 12 মাইনাস 3, 3 মাস যেহেতু খেটেছে, নিশ্চয়ই 9 মাস পরে এসেছে। কোনো অসুবিধা দেখো তো? না স্যার। আরো কিছু অসুবিধা? আমরা এখানে এ এর টাকাটা খাটলো 12 মাস, বি এর টাকাটা খাটলো এক্স মাস, এক্স মানেই 3 মাস। তাহলে বি এর টাকা খাটলো 3 মাস, তাহলে সে এলো কত মাস পর?
12 মাসের গল্প 3 মাস যদি খেটে থাকে তাহলে সে নিশ্চয়ই 9 মাস পরে এসছে। কার কি অসুবিধা? কার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। ঠিক আছে, পার্টনারশিপ শেষ, পরের দিনে সিম্পলিফিকেশন হবে।